তাহলে উন্নয়ন বলতে শুধুমাত্র দুইটা ব্রিজ, একটা কালভার্ট, একটা রাস্তা, একটা মসজিদ, একটা মন্দিরকে বোঝায় না। উন্নয়ন বলতে বোঝায় যখন একটা জনগোষ্ঠীর জীবন মানের মধ্যে পরিবর্তন হয়, তারা ভাবতে শিখে, তারা চিন্তা করতে শিখে, তারা বাচ্চাদেরকে শিক্ষা দিতে শিখে, তারা ভদ্র আচরণ করতে শিখে, তাদের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আসে, তারা সম্মানী মানুষকে সম্মান দেয়, শিশুদেরকে আদর করে, ব্যবসা বাণিজ্য করে, ন্যায় পরায়ণতার ভিত্তিতে সঠিকভাবে বিচার করতে পারে। এ সবকিছু মিলে একটা জনগোষ্ঠীর মধ্যে প্রকৃত অর্থে উন্নয়ন ঘটে থাকে। আপনি দেখেন আমাদের লোক যারা উন্নত দেশে থাকে ওরা কি করে। আপনার ভাই ব্রাদাররা লন্ডনে আমেরিকায় থাকে না, সৌদি আরবে, কাতার, কুয়েতে থাকে না? ওটা তো ব্রিজের অভাব নেই, কালভার্টের অভাব নেই, রাস্তাঘাটের অভাব নেই, কিন্তু তারা যে উন্নত দেশে থাকে তারা কি পায়? কি কারণে তারা পাগলের মতো মহাসমুদ্র পাড়ি দিয়ে নৌকার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ইটালির পথে পাড়া দেয়? কেন? শুধু ব্রিজ আর কালভার্টের জন্য? আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন যারা উন্নত বিশ্বে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি উন্নত বিশ্বে কি পান? কেন আপনি বছরের পর বছর একটা ব্রিটিশ সিটিজেন হওয়ার জন্য, আমেরিকান নাগরিক হওয়ার জন্য, ইটালিয়ান নাগরিক হওয়ার জন্য, ফ্রান্সের নাগরিক হওয়ার জন্য, পর্তুগালের নাগরিক হওয়ার জন্য কষ্ট করে মহাসমুদ্র পাড়ি দিয়ে এত দূরে যে যাচ্ছেন? কিসের নেশায় যাচ্ছেন? ওই সমস্ত দেশে একজন নারীর নিরাপত্তা আছে, ওই সমস্ত দেশে একজন বৃদ্ধ মানুষকে সেবা শুশ্রূষা করার মতো স্বাস্থ্য ব্যবস্থা আছে, ওই সমস্ত দেশে একজন শিশুকে পরীক্ষা নিরীক্ষা সহ শুরু করে জীবনের জন্ম থেকে শুরু করে পড়াশোনার সকল খরচের ব্যবস্থা করার মতো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বিদ্যমান আছে। ওই সমস্ত দেশে একজনের সাথে অন্যায় করলে বিচারকরা এমন সূক্ষ্ম বিচার করে, অন্যায় করে কেউ কোনোদিন পার পেতে পারে না। আমাদের দেশে উন্নয়ন সেদিন হবে যেদিন আমরা রাস্তাঘাট বানাতে পারবো, তার সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, বিকলাঙ্গ মানুষকে সঠিকভাবে জীবনযাপন করতে দিতে পারবো, বৃদ্ধকে সঠিক স্বাস্থ্য সেবা দিতে পারবো, শিশুদেরকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করতে পারবো। সেই দিন আমরা ধরে নিব আমাদের দিরাই সাল্লায় প্রকৃত অর্থে উন্নয়ন ঘটেছে। এই কাজ অনেক বড়, অনেক পরিশ্রম, অনেক ঘামের, অনেক রক্ত ঘামালে পরে, অনেক ঘাম ছড়ালে পরে, অনেক পরিশ্রম করলে পরে, অনেক সাধনা করলে পরে আমি যে সমস্যাগুলোর কথা বলেছি, যেগুলো উন্নত দেশে একজন নাগরিক পায়, এগুলো আমার দেশে, আমার দিরাইতে, আমার সাল্লায় একজন নাগরিক যখন বাড়িতে বসে এই নিশ্চয়তা পাবেন, তখন আমরা ধরে নিব আমাদের জীবন মানের প্রকৃত উন্নয়ন আমরা ঘটাতে পেরেছি। ব্রিজে কালভার্টে কি হয়? যাতায়াত করবো আমরা চণ্ডীগড় ব্রিজের। আমার মনে হয় আমি বর্ষাকালে একবার আসছিলাম, তখন স্পিড বোটে চড়ে গিয়ে একটা লাইভ করেছিলাম। এরপরে দেখি পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে চতুর্দিকে, এমন উত্তপ্ত হয়েছে যে উত্তাপের ঠেলায় আর ধারে কাছে থাকা বড় কঠিন। আমাকে একজন লোক এই আইডিয়াটা দিয়েছিলেন, আপনাদের এলাকারই একজন ব্যক্তি। ঢাকায় আমার সঙ্গে দেখা হলো, দেখা হয়ে তিনি আমাকে বললেন যে এই বিষয়টা আপনি খুঁজেন। তো আমি প্রথম আগারগাঁওয়ে চিফ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে 3 মাথায় জোড়া দেওয়ার জন্য আপনারা কোনো পরিকল্পনা করেছেন? আমাকে বললো ঠিক আছে স্যার, আমি তো জানি না, তো আমি অফিসারকে ডাকি। অফিসারকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে এসে বললাম 3 মাথায় জোড়া দেওয়ার জন্য কোনো পরিকল্পনা আছে? বলে আমরা চেষ্টা করেছিলাম, চিন্তা করেছিলাম এখানে একটা ফেরি ঘাট দিব, ওই পার থেকে এই পার আসবে, এই পার থেকে ওই পারে যাবে,
এই গাড়ি দিয়ে মোটরসাইকেল, ইজি বাইক, সিএনজি এগুলো পারাপার করবে। তো আমি বলেছিলাম অতীতে কোনো চেষ্টা হয়েছে? বলছে অতীতে অনেক চেষ্টা করেছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন। এই জায়গাটার মালিক আবার 3টা থানা, একটা থানা না, একজন এমপির অধীনে না, এই জায়গা আবার 3 এমপির অধীনে। শান্তিগঞ্জ 1 এমপি, ওইদিকে না 2 এমপির অধীনে, শান্তিগঞ্জ আর জগন্নাথপুর মিলে 1 এমপি, আর এই পাশে মিলে 1 এমপি। কিন্তু বোঝাপড়া হয়নি, দুইজনে তাল মিলাইতে পারে নাই, একসাথে বসে পরিবেশটা সুন্দর করতে পারে নাই। মত পার্থক্য আর মতদ্বৈততার কারণে ওই পাটা আর শিলে ঘষাঘষি হয়েছে, মাঝখানে মরিচের কাম 12টা বাজে গেছে। তো এই মরিচের কামটাকে 12টার জায়গায় 13টা বাজাইতে গেলে যখন আমি বললাম যে ফাইল দেখান, আমাকে ফাইল দেখান, কি করেছেন দেখি, আমি ফাইলটা দেখি, অতীতের ঠেলাঠেলিটা কি হয়েছে, এই ঠেলাঠেলিটা কাগজপত্রে কি লেখা আছে এটা দেখি। উকিল মানুষ তো আমরা না দেখলে বিশ্বাস করি না, বুঝেন না? উকিলের চোখ কিন্তু 3টা, উকিলের চোখ সাধারণত সবার 2টা, উকিল একটা 3য় চোখ আছে, এটা দিয়ে সে ভিতরে দেখতে পায়। তো আমি তাকে বললাম যে আমার 3য় চোখে আপনি ফাইল দেখান। আপনি বলছেন ঠেলাঠেলি হচ্ছে, তো লেট মি সি দ্য ফাইল, হোয়াট ঠেলাঠেলি ইউ হ্যাভ ডান, লেট মি সি দ্য ঠেলাঠেলি ফাইল। তো উনি আমাকে একটা ফাইল দেখালেন, ফাইলের মধ্যে দেখি বিভিন্ন নোট টোট লেখা, এটা এই কারণে হবে না, ওই কারণে হবে না, এটা হচ্ছে ওইটা হয়েছে, এদিকে অমুকে না করছে, তমুকে মিটিং হয় নাই, তমুকে গোলমাল লাগছে, নানান কথা এটার মধ্যে নোট আকারে লেখা। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে আপনি উপদেষ্টার কাছে পাঠান, আমি যাচ্ছি, আপনি উপদেষ্টা সাহেবের কাছে পাঠান। উপদেষ্টার কাছে ফাইল পাঠাইছে, আমি উপদেষ্টা সাহেবকে ফোন করে গেলাম, এবং আমাদের সিলেটের আরো 2-3 জন লোক গেলেন, অন্য কারণে গেলেন। এই কারণে আমি গেলাম, ভাবলাম যে একটা সুযোগ পাওয়া গেছে কাজটা করার। ওনাকে এখানে বললাম যে এই যে ঠেলাঠেলির ফাইল সমাধান করে দেন। কয় যে এটা তো অনেক টাকার বিষয়, তাহলে ওঠান, মন্ত্রী পরিষদের বৈঠকে উঠাইতে হয়, এটাকে বলে একনেক। ইকোনমিক কাউন্সিল মিটিং নামে একটা মিটিং আছে সরকারের, বেশি পরিমাণ টাকা হলে মন্ত্রী মিনিস্টাররা নিজে দিতে পারে না, ওই মিটিংয়ে এটাকে অনুমোদন করতে হয়। তা আমাকে বললো ওখানে পাঠাই, বললো পাঠান, এটা অনুমোদন করেন। ভেরি গুড, দেখলাম লোকটা ভেরি সিরিয়াস, ভেরি সিনসিয়ার, হি সেন্ট ইট দেয়ার। উনি ওখানে পাঠাইলেন, আলোচনা হয়েছে, আপনাদের জন্য একটা বড় সড় সুখবর খুব দ্রুতই জানতে পারবেন ইনশাআল্লাহ। এটা পর্যন্ত থাকুক, এর বাইরে আর বলা ঠিক হবে না, এখানে বুদ্ধিমানকে ইশারাই যথেষ্ট। সেকেন্ড যে উন্নয়নের কথা আমি বলছি, আমরা একটা কম্প্রিহেন্সিভ উন্নয়ন চাই। শুধুমাত্র 2টা রাস্তাঘাট, 3টা ব্রিজ কালভার্ট, 2টা মসজিদ, 4টা মন্দির, এগুলোতে এত প্রকৃত অর্থে কোনো জনগোষ্ঠীর জীবন পরিবর্তন হয় না। জীবন পরিবর্তন করতে গেলে জব ক্রিয়েট করতে হয়, চাকরি বানাতে হয়, চাকরি দিতে হয়, কর্মসংস্থান দিতে হয়। যে কর্মসংস্থানের কারণে আমার ভাই দুবাই যায়, যে কর্মসংস্থানের কারণে আপনার ভাই ওমানে যায়, সৌদি আরবে যায়, কি কর্মসংস্থান? টাকা পায়, কিছু টাকা আয় করে সংসার চলে, এই তো। কি কষ্ট করে দুবাই গেলে দেখতে পায়, সৌদি আরবে, কাতারে, কুয়েতে গেলে আমার খুব কষ্ট লাগে দেখলে কি কষ্ট করে। মরুভূমিতেও কাজ করে অনেকে আছে, অনেকেই এরকম প্রতারণার শিকার হয় যে একটা বড় চাকরি দিবে বলে টাকা দিয়ে নিয়ে গিয়েছে, ওখানে গিয়া দেখে খুবই একটা বাজে চাকরির সামনে তাকে ফালিয়ে ফেলে দিয়েছে। শত শত লোক আমার কাছে অভিযোগ নিয়ে আসে, স্যার 12 লক্ষ টাকা দিছিলাম, বলছিল এই চাকরি দিবে, এখন এসে দেখি এমন চাকরি দিছে জানটায় পলায় না, কিন্তু বাড়িতে কইতে পারি না 12 লক্ষ টাকা খরচ হয়েছে। বাবা মা বলে টাকা যতদিন না উঠছে ততদিন আসিস না। শোনেন না এগুলা? কি কষ্ট করে। এক ছেলে ওদিন আমাকে কাইন্ডা ফোন দিছে, কোথায় তুমি? আমি জিজানে আছি। জিজান, সৌদি আরবে যারা থাকেন তারা জিজান জানেন, একটা শহরের নাম হলো জিজান। বলে আমি জিজান থেকে কল দিছি আপনাকে। কেন কল দিছ? কাঁদতেছে, উত্তর দিতে পারে না, আমাকে ফোন দিয়ে আবেগে কান্নাকাটি করতেছে, বলতে পারে না। আমি বারবার বলছি কি হয়েছে তোমার? আমি ভাবছি মনে হয় মহা বিপদে পড়ে গেছে। কয় স্যার আমাকে একটা মরুভূমিতে রাখছে, এই মরুভূমিতে আমি 7 লাখ টাকা খরচ করে আসছি, এখানে এসে একটা মরুভূমিতে আমাকে থাকতে দিয়েছে, আমাকে তো অফিসিয়াল কোনো কাজ দেই নাই, আমি যে খাবো
এই খাবারের ব্যবস্থাটাও আমার কাছে নাই। তো গিয়েছিল তো টাকা আয় করতে, কি বঞ্চনার শিকার হয়েছে। আমরা আমাদের এই দিরাইশাল্লাহ লোকদের জন্য বাংলাদেশে সত্যিকার অর্থে যদি জব ক্রিয়েশন করতে পারতাম, চাকরি বাকরির ব্যবস্থা করতে পারতাম, শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারতাম, তাদেরকে এখানে উন্নত প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে কাজের ব্যবস্থা করে দিতে পারতাম, তাহলে আমাদের সন্তানেরা কষ্ট করে পরিশ্রম করে ওই মরুভূমিতে গিয়ে জীবনটা নষ্ট করতে হতো না। সত্যিকার অর্থে নেতৃত্ব তারাই দিতে হবে যারা এই সমস্ত বড় বড় প্রশ্নের সমাধান খুঁজে বাইর করে দিতে পারে। আরে ভাই, আমি নেতা তুমি নেতা এটা বইলে হয় কেউ না, কাম করে হয়। আপনি কাম করবেন, কাজ করবেন, আপনার কাজের মাধ্যমে প্রমাণিত হবে মানুষ আপনাকে গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না। নাকি নেতৃত্ব বলতে আর কিছু বুঝেন আপনারা? আমি তো আর কিছু বুঝি না, আমি সিম্পলি বুঝি আপনি যদি কাজের লোক হন, কাজ করতে পারেন, মানুষের আশঙ্কা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন, মানুষের চিন্তার বাস্তব ক্ষেত্র ঘটাইতে পারেন, মানুষকে তার সমস্যা থেকে মুক্তি দিতে পারেন, মানুষের জীবনকে একটু হলেও স্বস্তি দিতে পারেন, তাহলে এই ভাটি অঞ্চলের মানুষ মনের অজান্তেই আপনাকে নেতা হিসেবে মেনে নেবে। আর যদি খালি আজাইরা খেস্তি খেয়েও খালি নেতা দাবি করেন, কাম তো করেন না। আমি নেতা আমি নেতা আমি নেতা, আরে বাবা কামটা কি, কাজটা কি? কাজী সাহেব বিয়া পড়াইতে পারে না, এটা কেমন কাজী? কাজী সাহেব কাগজপত্র নিয়ে এসে বসছে, এখনই বিয়া পড়াইতে হবে, জামাইও হাজির বউ হাজির, কাজী সাহেবকে বলছে খুতবা পড়েন, আর পড়তে পারে না, তো এটা কেমন কাজী? আপনি যদি কাজী হয়ে থাকেন, কাজী হতে চান, সত্যিকার অর্থে মানুষের কাজ নিজের কাঁধে তুলে নিতে যদি আমি চাই, আমি যদি মনে করি আমি সামর্থ্যবান, আমি পারবো, আমি এই কষ্ট পরিশ্রম করে ভাটি অঞ্চলের মানুষের মুক্তি দিতে পারবো, এই যদি আমার আত্মবিশ্বাস হয়, এই কাজ যদি আমি করতে পারি, তবেই আমি মানুষের কাছে এসে নিজের নেতৃত্ব দাবি করার এখতিয়ার রাখতে পারি। আর আমি কিছুই করতে পারি না, আমি পারবো না। এটা why I am disturbing the people, কেন, কি কারণে? আচ্ছা বলেন, এই দিরাইশাল্লাহ কি কারো বাবার সম্পদ? আমার বাপ এটা আমাকে দিছে? এটা কি আমার বাপের কোনো প্রপার্টি নাকি? নো, এটা পাবলিক প্রপার্টি, সকলেই তার মালিক। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে এই 5 লক্ষ লোক এখানে বসবাস করে, সকলেরই মালিকানা আছে, সকলেই এটা 1 ইঞ্চি জমির মালিক প্রতিজন, প্রতিটা রাস্তার মালিক হাজার হাজার লোক, প্রতিটা বাজারের মালিক হাজার হাজার লোক, প্রতিটা হাওরের মালিক হাজার হাজার লোক, প্রতিটা অঞ্চলের বিভিন্ন পাবলিক প্রপার্টির মালিক হাজার হাজার লোক। এটা তো আমি আমার পকেটে ঢুকে নিজের বাবার সম্পত্তি হিসেবে কোনোদিন আমি দাবি করতে পারি না। তা আমার না, ইটস নট মাইন। তাহলে আমি কে? আমি হব কাস্টোডিয়ান, জিম্মাদার। নেতা মানে হলো জিম্মাদার, জিম্মায় থাকবে। কার জিম্মায় থাকবে? মানুষ যাকে ভালোবাসবে তার জিম্মায় থাকবে, মানুষ যাকে পছন্দ করবে তার জিম্মায় থাকবে, মানুষ যাকে মেনে নেবে তার জিম্মায় থাকবে, মানুষের আমানত যারা রক্ষা করতে পারবে তার জিম্মায় থাকবে। এই পাবলিক প্রপার্টি মানুষের জিম্মায়, এগুলোর মালিক মানুষ, নেতা মালিক না, নেত্রী মালিক না, এগুলোর প্রকৃত মালিক জনগণ। আর এগুলো যাদের জিম্মায় থাকে, সাময়িক সময়ের জন্য কোন নেতা কিংবা কোন নেত্রীর কাছে আপাত অর্থে এটি জিম্মাদার হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্বে যদি পালন করতে না পারেন, এই জিম্মাদারি যদি আমরা পালন করতে না পারি, আর শুধুমাত্র নেতা নেতা, মানুষ মানে না কেন, মানুষকে ধমক দাও, মানুষকে বকা দাও, মানুষকে নির্যাতন করো, মানুষকে নিপীড়ন করো, নিজের পকেট ভরো, আমার মনে হয় এই সমস্ত মানুষ, আমিও যদি এই চরিত্রের হই, আমার নিজেকেও নিজে জিম্মাদার হিসেবে দাবি করা উচিত হবে না। একটা ছোট্ট কথা বলে চলে যাব। মানুষের ভালোবাসা জোর করে পাওয়া যায় না। নিজের বউই জোর করলে আজকালকার দিনে আর পছন্দ করে না, করে
জোর করে নিজের ওয়াইফকে আপনি বশীভূত করতে পারবেন না। শুধুমাত্র বশীভূত করতে পারবেন যদি আপনি তাকে হৃদয় নিংড়ানোভাবে ভালোবাসেন। আপনার সন্তান দেখেন তো, চারটে বাঁকা কথা বলে সে আপনার কথা মানে কিনা? 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর বয়সের সন্তানটাকে একটা ইনসাল্ট করে কথা বলে দেখেন, তার ব্যক্তিত্বে আঘাত লাগবে। সে আপনার এই কথা দীর্ঘক্ষণ শুনে নিজেকে বুঝায় রাখতে পারবে না, এক সময় বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে। আপনি তো ইনসাল্ট করতে পারেন না। ইউ ক্যানট ইনসাল্ট এনিবডি। কারো আত্মসম্মানে আঘাত দেওয়া তো আমার আপনার কাজ হইতে পারে না। আমরা যে নতুন দিরাই সাল্লার কথা বলি, সেই দিরাই সাল্লায় প্রতিটা নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতেরই হোক, যে ধনী হোক আর যে গরিবই হোক, দিরাই সাল্লাকে একটা নিরাপদ বাসস্থানে পরিণত করতে হবে। এই বাসস্থান যদি আমরা করতে না পারি, তাহলে ব্রিজ, কালভার্ট আর রাস্তাঘাট বানিয়ে মানুষের মৌলিক অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। আমি শুনেছি মানুষকে জেলে পাঠাইতে চায়। আর আমি খুব হাসি বসে বসে একা একা যে মানুষ কত ব্যাখ্যা, কত ব্যাখ্যা। একটা লোককে আপনি জেলে পাঠাবেন, পাঠাই আপনি আনন্দ কেন? আমার এই ভাই জেলে গেলে আমি যদি আনন্দ পাই, তাহলে আমি অসুস্থ। আমি মনে মনে ভাবি আমি অসুস্থ। এটা তো হয় না, কখনো হইতে পারে না। কোন নির্যাতনের রাস্তা, কোন নিপীড়নের রাস্তা, কোন মানুষকে ব্যক্তিগতভাবে তার অধিকার কেড়ে নেওয়ার রাস্তা, কোন মানুষের স্বাধীনতা, জীবন, এগুলোকে বিপন্ন করার রাস্তা কোন সঠিক রাজনীতি হতে পারে না। সঠিক রাজনীতি হবে মানুষের জীবন রক্ষার রাজনীতি। সঠিক রাজনীতি হবে মানুষকে সম্মান দেওয়ার রাজনীতি। সঠিক রাজনীতি হবে মানুষকে তার ন্যায্য হিস্সা বুঝে দেওয়ার রাজনীতি। সঠিক রাজনীতি হবে মানুষকে আত্মসম্মান বোধ ফিরিয়ে দিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ যদি জাগ্রত করা যায়, এর চাইতে বড় রাজনীতি দুনিয়ার ইতিহাসে আর কিছু হতে পারে না। আমরা মানুষকে নির্যাতন করে যেন মজা পাই, নো, ইটস নট গুড পলিটিক্স। এটাকে পলিটিক্স বলে না। কানে কানে হিসেব করে পুলিশের সঙ্গে আলাপ করে কে কার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি, এটা যদি রাজনীতির নাম হয়, তাহলে জগতে আর রাজনীতি বলতে কিছু থাকবে? রাজনৈতিক নেতা তো আকাশের মতো উদার হয়। আমি আরেকটা কথা মাঝে মাঝে শুনি, এই এলাকায় কে সাম্প্রদায়িক কে অসাম্প্রদায়িক এই প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি যে এই প্রশ্ন উত্থাপন করছেন কে সাম্প্রদায়িক আর কে অসাম্প্রদায়িক, যে এই প্রশ্ন উত্থাপন করছেন তিনি কোন সম্প্রদায়? আপনি যে গালি দিচ্ছেন একজনকে, কে সাম্প্রদায়িক আর কে অসাম্প্রদায়িক, যে মুখ দিয়ে আপনি এটা বের করছেন, আপনি কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন কখনো আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? কোন সেই সম্প্রদায়? আপনি মুসলিম, আপনি হিন্দু, আপনি ধনী, আপনি গরিব, আপনি পূর্বাঞ্চলের লোক, আপনি পশ্চিমাঞ্চলের লোক, আপনার সম্প্রদায়ের নাম কি? হোয়াট ইজ ইয়োর কমিউনালিজম? আপনি কেন এই প্রশ্ন তুলছেন? কেন দিরাই সাল্লায় শত শত বছর ধরে প্রচলিত মানুষরা মিলেমিশে বসবাস করছে, তাদের মধ্যে ভাগাভাগি করে আপনার মনের ভিতরে কি শান্তি খুঁজে পাবেন? আপনি কি শান্তি খুঁজে পাবেন? কেন সাম্প্রদায়িক বলে গালি দিচ্ছেন? কেন একজন মানুষকে সাম্প্রদায়িক বলে আপনার মনে শান্তি পান? এর অর্থ হলো এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যারা দিরাই সাল্লায় জাগিয়ে তুলতে চান, আমার বিবেচনায় তারা এই কথার মাধ্যমে বিভক্ত করে কোনো না কোনো রাজনৈতিক ফায়দা নিতে চান। আল্লাহ করবেন কেন? আমরা তো বলছি না এটা কখনো মানুষকে সাম্প্রদায়িক। নো, উই নেভার আস্ক এনিবডি দ্যাট উই আর কমিউনাল পিপল। আমরা তো কখনো কোনো মানুষকে সাম্প্রদায়িক বলে গালি দিব না, শেষ পর্যন্ত দিব না। যতক্ষণ হায়াত আছে, যতক্ষণ জীবন আছে, এই বাজে রাজনীতি, মানুষকে বিভক্ত করার রাজনীতি, এই বক্তব্য তো কোনোদিন শেষ জীবনের দিবে না, কোনোদিন না। যদি আমার গলায় শেষ নিঃশ্বাসে চলে আসে, আমি কোনো ব্যক্তিকে সাম্প্রদায়িক বলে জীবনেও গালি দিতে পারবো না। নো, দিস ইজ দ্য এন্ড। নেভার। একজন মানুষকে ধর্মের ভিত্তিতে গালি দিবেন না,
একজন মানুষকে বর্ণের ভিত্তিতে গালি দিবেন না, একজন মানুষকে ধনিত্ব গরিবত্ব নিয়ে উপহাস করবেন না, একজন মানুষের বসস্থান নিয়ে কটাক্ষ করবেন না, একজন মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে কটাক্ষ করতে পারেন না। এটা সে নিজে কামাই করে নাই, আল্লাহ তাআলা মানুষকে জাতিতে এবং সম্প্রদায়ে বিভক্ত করেছেন। এটা তো কেউ বুদ্ধি করে তো কেউ সাম্প্রদায়িক হয়নি, বুদ্ধি করে তো কেউ এইখানে জন্ম নিছে, কারো ওখানে জন্ম নেয় নেই। আর তা যদি বুদ্ধি করে জন্ম নিতাম তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করতাম, আমাকে আমেরিকায় জন্ম দেন। কোথায়? নবদিপুরে আর হোসেনপুরে জন্ম নিছি, দরখাস্ত করছি আল্লাহটাই, অটোমেটিক জন্ম নিছি। তো এই কারণে আমি গালি শুনতাম। আমি জন্ম নিছি একজন হিন্দু পরিবারে, তো আপনি আমাকে সাম্প্রদায়িক বলে গালি দিতেন? এটা আমি ইচ্ছে করে জন্ম নিছি? আরে এ কেমন কথা? একটা জেলে পরিবারে জন্ম নিচ্ছে একজন মানুষ, নিতে পারে। যে শিশুটা নিষ্পাপ জন্ম নিয়েছে একটা জেলে পরিবারে, তার কি কোনো দোষ আছে? তাকে আপনি গালি দিতে পারেন সাম্প্রদায়িক বলে? নো, দিস ইজ ভেরি ব্যাড পলিটিক্স। আপনি একজন দিরাইশাল্লার 5 লক্ষ লোক, সকল জাতের মতের মানুষ আছে এখানে, এখানে মানুষকে আলাদা করছেন কেন সাম্প্রদায়িক বলে? কেন মানুষকে বিভক্ত করার চেষ্টা করছেন সাম্প্রদায়িক বলে? কেন মানুষকে সাম্প্রদায়িক বলে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন? কেন করছেন? আর এই উস্কানি দিয়ে শেষ পর্যন্ত কি পাবেন? কি পাবেন? বিভক্তি হলে আপনি কি পান? বিভক্তি হলে তো আমরা কিছু পাই না, ঐক্য হলে তো আমরা অনেক কিছু পাই। আর বিভক্তি হয়ে যদি আপনি কিছু পান, আপনারা কিছু পান, আমার বিবেচনায় এটা ভুল রাস্তা ধরেছেন, এটা রং রুট। এই রং রুটে যতই সামনে যাবেন ততই ঢাকা থেকে সিলেট যাবেন তো, কিন্তু রং রুটে উঠে গেলে ঢাকা থেকে সিলেটের সন্ধান পাবেন না, চলে যাবেন ওই ভারতের আসামে। রাস্তা তো ভুল। কয় খুব জোরে গাড়ি চালাইতেছি, চালান। কই যাবেন? কই সিলেট তো পাই না। কই সিলেট কই? কয় আর কিছুক্ষণ। এরপরে আর কিছুক্ষণ, আর কয় 10 কিলোমিটার। 10 কিলোমিটার গিয়ে দেখে অন্য সিমটম। এইবার কোথায়? কয় আর মাত্র 5 কিলোমিটার। এইবার কোথায়? কই আইসা পড়ছি। এইবার কি? এবার দেখে আসলে সিলেট পার হয়ে আসামে চলে গেছে। তো এই সাম্প্রদায়িক, আমি খুব বিরক্ত হয়ে কথা শুনলে। মানুষকে বিভক্ত করছেন সাম্প্রদায়িক বলে, কোনো কমন সেন্স বলতে কিছু নেই। You do not have a common sense. What does communalism even mean? কমিউনালিজম বলতে কি বোঝায় তা ইতিহাসের প্রেক্ষাপটে লেখাপড়া করার সুযোগ হয়েছে বলে আমার কাছে মনে হয় না। এটা সিম্পলি দিরাইশাল্লার মানুষকে বিভক্ত করার একটা ডিভাইস। এই ডিভাইস রং ডিভাইস, ব্যাড পলিটিক্স, নট গুড থিং। দিস ইজ ব্যাড থিং। ব্যাড থিং কারো করা উচিত না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে চলে যাই, চলেন না। অনেক কিছু তো করলাম জীবনে, অনেক কিছু তো দেখলেন, চলেন আমরা একসাথে হই। চলে, লেটস ওয়ার্ক। একসাথে হই, ভাবি, বসি, আলাপ করি, চিন্তা করি, ভুল বোঝাবুঝি ভুলে যাই। নিজের স্বার্থ কম দেখি, মানুষের স্বার্থ বেশি দেখি। নিজেকে গুরুত্ব কম দেই, মানুষকে গুরুত্ব বেশি দেই। একটা টেবিলে বসে আলোচনা করি না। মাতৃভূমি তো আপনারও, আমারও, সকলেরই। এই দেশ আপনারও, এই দেশ আমারও। এই দেশ সকলের। সকলে মিলে গঠন করতে পারলে ভালো থাকবো, গঠন করতে না পারলে সকলেই খারাপ থাকবে। এটা আমাদের মাতৃভূমি। এই প্রতি ইঞ্চি পবিত্র। এই প্রতি ইঞ্চির মধ্যে আপনার কাদার গন্ধ লেগে আছে, আপনার গায়ে, আপনার বাবার গায়ে, আপনার দাদার গায়ে, আমার বাবার গায়ে, আমার দাদার গায়ে, আমার গায়ে। প্রতিটা ইঞ্চিতে কাদামাটির গন্ধ লেগে আছে। এই কাদামাটির গন্ধ আমরা যে যত ভদ্রলোকেই হই না কেন, কাদামাটির গন্ধ থেকে কেউ সরাইতে পারবো না। দেশে বিদেশে যেখানেই বসবাস করি না কেন, মনের ভিতরে ওই ক্ষেতের আয় আর ধান ক্ষেতের গুছি এমন ভাবে গভীর ভাবে যুক্ত, রাতে ঘুমাইলেও স্বপ্নে দেখা যায়। এটা এমন এক জায়গা, এটার নাম মাতৃভূমি, মাদারল্যান্ড, হোমল্যান্ড। এই মাদারল্যান্ড হোমল্যান্ডকে সাজাইতে গেলে একতাবদ্ধ হতে হয়, ভালোবাসতে হয় মানুষকে। দলাদলির কারণে মানুষকে বিভক্ত করতে হয় না, সাম্প্রদায়িক বলে মানুষকে গালি দিতে হয় না, মানুষের প্রতি অন্যায় করতে হয় না, ভালোবাসতে হয়। পৃথিবীতে যত শক্তি আছে, বন্দুক, কামান, গোলাবারুদ, পিস্তল,
যার কাছে যা কিছু আছে না কেন, পৃথিবীর ইতিহাস থেকে এটা প্রমাণিত সত্য, এই বন্দুক, এই গোলাবারুদ, এই কামান, যার কাছে যাই আছে না কেন, পৃথিবীতে ভালোবাসার চাইতে বড় অস্ত্র আর কিছুই নাই। তো মানুষকে ভালোবাসেন ওই অস্ত্র দিয়ে, খুব পাওয়ারফুল অস্ত্র, এটার নাম লাভ। লাভ ইজ এ ভেরি পাওয়ারফুল আর্মস। ওই আর্মসেই সমাধান দিতে পারে, বন্দুক, গোলাবারুদ আর রাইফেল, কামান কোনো সমাধান দিতে পারে না। তো চলেন আমরা বন্দুক, কামান, গোলাবারুদ এগুলোকে ছাড়ি, মানুষকে ভালোবাসতে শিখি। ইনশাআল্লাহ আশা করি 5-10 বছর আমরা মিলেমিশে কাজ করতে পারলে, আপনারা আমাদেরকে যদি মন থেকে মেনে নেন, ভালোবাসেন, বন্দুক, কামান, গোলাবারুদ, ভয় ভীতি এগুলো না, এগুলো ফালার, এগুলো পচা, ব্যাড, ফরগেট অ্যাবাউট দিস। দিস বন্দুক, কামান, গোলাবারুদ পৃথিবীর ইতিহাসে বহু আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, প্রমাণিত হয়েছে বন্দুক, কামান, গোলাবারুদ শেষ পর্যন্ত মানুষকে মুক্তি দিতে পারে না। মুক্তি দেয় লাভ। অন্তর দিয়ে ভালোবাসতে পারলে মুক্তি দেয়। শত্রুর সাথেও বসে আলোচনা করা যায়। পৃথিবীর ইতিহাসে প্রমাণিত ইরাক এবং ইরানের যুদ্ধে আপনারা দেখবেন শেষ পর্যন্ত এক টেবিলে বসে আলোচনা করা ছাড়া পৃথিবীর বড় সমস্যার সমাধান কখনো কামান, গোলাবারুদ, বন্দুক এগুলো দিয়ে কেউ করতে পারে না। তো চলেন না, লেট আস লাভ ইচ আদার। মাতৃভূমির জন্য ভালোবাসি, একসাথে হই, নতুন করে আমাদের এই ভাটি বাংলাকে সাজিয়ে তুলি। যদি সাজিয়ে তুলতে পারি, আমার বিবেচনায় 5-10 বছর ভালোবাসার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, রেসপেক্টের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই ভাটি বাংলায় এক্সাম্পল তৈরি করতে পারি, আমার ধারণা সারা বাংলাদেশে যে কয়টা সংসদীয় আসন আছে, সারা দেশের মানুষ দিরাই সাল্লা থেকে নতুন রাজনীতি শিক্ষা নিতে আসবে। সেটাই হবে আমাদের বিজয়। আর ধমক, অস্ত্র, গোলাবারুদ, বন্দুক, কামান, পিস্তল, ইয়ারগান এগুলো ব্যবহার করলে বিজয় হবে না। এগুলো ব্যবহার করলে অপমান আর অপমান ছাড়া কপালে আর কিছুই বাকি থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে সবার সম্মানিত সভাপতি ঘোষণার মাধ্যমে আজকে সবার কার্যক্রমে সমাপ্ত ঘোষণা করা হবে। কথায় বোঝা যাচ্ছে কাজ একটা করলে ঠান্ডা হয়ে যাবে। এটা হলো চণ্ডীগড় ব্রিজ, আর দরকার নেই নাকি? নাকি এক আন্ডায় আপনারা ঠান্ডা হয়ে যাবে? তার কি দরকার? অনেক কিছু দরকার। একটা ব্রিজ করে তো শুধু উন্নয়ন হয় না। উন্নয়ন কাকে বলে তা জানেন? আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা দিব উন্নয়ন কাকে বলে। আমরা মনে করি একটা বিল্ডিং বানাইলেই বুঝি উন্নয়ন হয়ে যায়, একটা ব্রিজ বানাইলেই বুঝি উন্নয়ন হয়ে যায়, একটা 3তলা 5তলা বিল্ডিং, বিরাট বড় সড়ক, এটা করলেই মনে হয় উন্নয়ন হয়ে যায়। উন্নয়নের আরো অনেক দিক আছে, অনেক বিষয় আছে। উন্নয়ন সবকিছু মিলে উন্নয়ন হয়, একটা দুটো কাজে কিন্তু উন্নয়ন হয় না। আপনার শরীরটা দেখেন তো, কত কিছু ভালো থাকলে পরে মনটা ভালো থাকে। একটা পা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কখনো একটু স্লিপ কেটে গেছে, পায়ের গোড়ালিতে ব্যথা পাইছেন, মনটা খারাপ হয়ে যায়, রাতের বেলা ঘুমাইতে অসুবিধা হয়। বাড়ি থেকে রওনা দিয়ে সিলেট যাচ্ছেন, রাস্তায় সিএনজি অ্যাক্সিডেন্ট করেছেন, কয়েকটা সেলাই লাগছে, এতেও শরীরটা ব্যথা হয়, মনটা খারাপ হয়। 3 জন সন্তানের জনক, 4র্থ বাচ্চা জন্ম নিছে, কিন্তু জন্ম অবস্থায় অন্ধ হিসেবে জন্ম নিছে, তখন মনটা আরো বেশি খারাপ হয়।
গর্ভবতী স্ত্রী খাবার, সঠিক পুষ্টিকর খাবার দিতে পারছি না, এটাও মনটা খারাপ। আবার পরিবেশ, টিউবওয়েল চাপতেছি, পানি বের হয় না। দেখেন না এরকম? কই গেল পানি? এইটারও তো উন্নয়ন দরকার। এই যে বাচ্চাগুলো দেখেন, তাকায় দেখেন, তাদের শরীর, তাদের স্কুল, তাদের লেখাপড়া কে দেখবে? এটা তো সবচেয়ে বড় উন্নয়ন। এই শেষ পর্যন্ত মানুষ স্কুল, কলেজ, রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির কেন নির্মাণ করে? সব নির্মাণের কেন্দ্রবিন্দু থাকে একটু ভালো থাকা, একটু স্বস্তিতে থাকা। তো স্বস্তিতেই যদি শেষ পর্যন্ত থাকা না গেল, তাহলে এত কিছু আয়োজন করে শেষ পর্যন্ত কি লাভ হবে? আয়োজন করব 3 তলা বাড়ি, আয়োজন করব বিরাট বাজার ঘাট, রান্না বাড়া, কাজের লোক, কিন্তু সন্তানদেরকে যদি শিক্ষা দিতে না পারি, তাহলে এত আয়োজনের কি মানে হবে? ব্রিজ বানিয়ে হয়ে গেল, 200, 400, 500, 600 কোটি টাকা খরচ করলে ব্রিজ হয়ে যাবে, হয়ে গেল ব্রিজ। কিন্তু ঘরের ভিতরে যে নারী আছে, তার যদি ইজ্জতের সংরক্ষণ করতে না পারেন, তাহলে ওই ব্রিজ দিয়ে কি হবে?